বাঙালিকে এত বোকা কখনো দেখা যায়নি, যে বাঙালি আজ একটি ধর্ষণ ও খুনের ঘটনায় নিজের বোধবুদ্ধি খুইয়ে বসে আছে। আমরা আজ কোথায় চলেছি, যেখানে আমাদের সব বিচার বুদ্ধির সিদ্ধান্ত কিছু মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা কিনে নিল। আমরা কেউ বুঝতেই পারিনি কিভাবে আমাদের মাথার ভিতর মগজটা অন্য কেউ অপারেট করছে। এরকম শান্তির ছেলে বাঙালি তোমাকে কি বলে ধন্যবাদ দেবো তার উচিত ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না। একটি তরতাজা মেয়ে এক নরখাদক পৈশাচিক মানুষের লিপ্সার শিকার হয়েছে, যাকে ঘিরে গোটা দেশ আজ উত্তাল। শুধু উত্তাল বললে কম বলা হয়, একদম বোধহীন। বাংলার মানুষকে কিন্তু অতীতে কখনো এমন বিচার বুদ্ধিহীন বলে মনে হয়নি, যারা আজ দেশের সংবিধান থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে পর্যন্ত গাল পারছেন, বলছেন তিলোত্তমা ধর্ষণ ও খুনের পিছনে এমন মানুষদের হাত আছে যারা নাকি সুপ্রিম কোর্টকেও প্রভাবিত করছে। বহু মানুষ আজ বিশ্বাস করে যে সুপ্রিম কোর্টেও বিচার সঠিকভাবে হবে না। তাহলে তিলোত্তমার বিচার কে দেবে? আমরা এদিন এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রশ্ন করেছিলাম বিশিষ্ট লেখক প্রাবন্ধিক সুবল সর্দারকে। দেখুন তিনি কি প্রতিক্রিয়া দিলেন। বর্তমানে সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে আরজি কর ডাক্তার ছাত্রী নৃশংস হত্যাকাণ্ড, যা নিয়ে গত 1 মাস ধরে কলকাতা তথা সারা দেশ আজকে প্রতিবাদে উত্তাল। প্রতিদিন কোনো না কোনো জায়গায় রাত দখলের বা এই কর্মসূচি হচ্ছে, কোথাও ভোট দখলের কর্মসূচি হচ্ছে, কোথাও রাস্তা অবরোধ হচ্ছে, এক চলতেই থাকছে ব্যাপারটা। প্রশ্ন হলো যে এখন এই মুহূর্তে বিচারের ভার হচ্ছে, তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই এবং মনিটরিং করছে স্বয়ং সুপ্রিম কোর্ট। এই জায়গায় দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে আজকে যেভাবে যে প্রতিদিন রাস্তা অবরোধ, রাত জাগো, একটা উৎসবের মেজাজে আসা বাঙালির এই সময় যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এটা কতটা আপনি যুক্তিসঙ্গত বলে মনে করছেন, কি বলবেন? দেখুন, তিলোত্তমার মৃত্যুটা 8ই আগস্ট খুব দুর্ভাগ্যজনক, খুব মর্মান্তিক, খুব প্রশাসিক। এটা শুধু কলকাতা নয়, সারা বিশ্বে মানুষের মনে একটা আঘাত, দুঃখ, ব্যথা বলা যায়, সারা বিশ্বকে দোলা দিয়ে গেছে। এখন এটা দুদিক দিয়ে আন্দোলনটা হচ্ছে। একটা হলো আমজনতা সর্বস্তরে, সে আমরা বৃহন্নলা থেকে আরম্ভ করে যৌনকর্মী থেকে আরম্ভ করে আমরা শিশু থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা সবাই আন্দোলন করছে। আর একটা হচ্ছে আন্দোলন হচ্ছে রাজনৈতিক নেতারা, তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। এই দুরকমভাবে আন্দোলনটা চলছে। এখন আমার প্রশ্ন হলো, যেটা হলো যে গণতন্ত্রের শেষ এবং প্রধান আশা ভরসা স্থান হলো আমাদের জুডিশিয়ারি। সেই জুডিশিয়ারি আমাদের কি হয়, আমাদের মানে বেঁচে থাকার একটা অন্যতম শর্ত। আমাদের যখন জীবনের মৌলিক অধিকার নষ্ট হয়ে যায়, সেই মৌলিক অধিকারকে বাঁচানোর জন্য হচ্ছে সুপ্রিম কোর্ট। এখন নির্যাতিতাদের যে মৃত্যু হয়েছে, যে মর্মান্তিক পৈশাচিক ধর্ষণে যে মৃত্যু হয়েছে, আমি দেখতে পেলাম বা আমার যেটা মনে হচ্ছে, সিবিআই থেকে সুপ্রিম কোর্ট ভান ভানতে শিবের গাজন গাইছে। যে জায়গাটা দেখছে যে খুনি আসামি তাদের অনুসন্ধান করছেন না। উনি প্রাক্তন অধ্যক্ষ আরজি করেন সন্দীপ ঘোষকে ধরেছেন, খুব ভালো ধরেছেন, কিন্তু ধরেছেন অন দি গ্রাউন্ডটা দুর্নীতির দায়ে। মূল যে উদ্দেশ্য, জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সারা বিশ্ব জুড়ে আন্দোলন, ধর্ষণকারীদের ধরা, খুনিদের ধরা, তাদের চিহ্নিত করা, সেই জায়গাতে আমি সিবিআই দেখতে পেলাম না। এখনও কোনো তদন্ত এগিয়েছে বলে আমার মনে হয়নি। আর সুপ্রিম কোর্টও সেই জায়গায় গেল না। এটাই বলতে পারি যে যখন রাষ্ট্র যখন রক্তচক্ষু দেখায়, তখন হচ্ছে আমাদের হাতে থাকে আমাদের, সেটা হচ্ছে মৌলিক অধিকার, এবং তার রক্ষা করছে সুপ্রিম কোর্ট। আমি এখানে বলে সুপ্রিম কোর্ট ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। যদি মানুষের শেষ আশা ভরসা যে সেখানে যদি বিচার না পায়, অপরাধীরা যদি ছাড় পেয়ে যায়, তাহলে এর থেকে কি একটা দুর্ভাগ্যজনক কি হতে পারে। আর একটা পার্ট হলো, সেটা হলো এটা আমাদের সবার জানা উচিত। সারা বিশ্বেই জেনে গেল যে তিলোত্তমার মৃত্যু হচ্ছে, এবং কর্মত অবস্থায় মৃত্যু হচ্ছে, সেফ জোনে মৃত্যু হচ্ছে, সকলের সামনে মৃত্যু হচ্ছে। এই বিচার যদি না পায়, আমাদের বিচার ব্যবস্থায় কিন্তু সারা বিশ্বের কাছে ছোট হয়ে যায়। সারা বিশ্বে শুধু একটা মিনিট, শুধু ভোট দখল হয়নি, ভোট দখল হচ্ছে, রাস্তা দখল হচ্ছে, রাত দখল হচ্ছে, দিন দখল হচ্ছে। সারা পৃথিবী জুড়ে প্রতি প্রান্তে প্রত্যেকটা স্তরে মানুষ কিন্তু আন্দোলন করছে এবং খেপে গেছে। একটা মিনিট, আপনি বলছেন বিচার পাইনি, বিচার তখন শুরুই হলো না, বিচার পাওয়ার প্রশ্ন আসছে। না, এটা একটা খুব ভালো কথা বলেছেন, কিন্তু আপনি পারলি বলেছেন বিচার শুরু হবে থেকে যে খুনিগুলো যদি ডিটেক্ট না হয়, তাদের যদি ছেড়ে দেওয়া হয়। এখন তো যারা খুনি, আমি বলতে পারি যারা খুনি সিসিটিভিতে যারা দেখা গেছে,
সিসিটিভিতে যাদেরকে দেখা গেছে তাদের তো ধরা হয়নি অধরা। এক, যে সমস্ত পুলিশের তত্ত্বাবধানে আরজিকর ভাঁ হচ্ছে, শুধু যারা ভেছে তাদের ধরবে কেন? পুলিশরা ধরা হয়নি। ডেড বডি যারা জোর করে পুড়ে দিল, যে নেতা সাক্ষী, তাকে ধরা হয়নি। যে পুলিশগুলো ডেড বডি জোর করে, তদন্তের উপর সন্দেহ প্রকাশ অ্যাবসলিউটলি সিবিআই তদন্ত যে খুব ল্যাচেস। ভারতবর্ষের সর্বোচ্চ একটা সংস্থা। দেখুন, আমি দরকার নেই এই সংস্থা, যে সংস্থা মানুষের রক্ষা দিতে পারে না, মানুষের স্বার্থ রক্ষা হয় না, সেই সংস্থার উপর মানুষ রাস্তা রাখবে কি করে? এমন একটা ভাইটাল ইস্যু যেখানে হওয়া উচিত যে খুনিদের চিহ্নিত করা, সেখানে সিবিআই ব্যর্থ হচ্ছে কেন? ওরা ধরেছে কেন? অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য, যেহেতু আর প্রত্যেকটা লোক খেপে গেছে। না, এমনও তো হতে পারে যে সিবিআই এই কেসে যাদেরকে ভাবছে না যে দোষী, তাদেরকে ধরছে না, এই কেসে হয়তো সিবিআই সেরকম তাদের কাছ থেকে আউটপুট কিছু পায়নি, যার জন্য তাদের ধরতে পারছে না। দেখুন, একটা কথা, আগে তো ধরে জেরা করবে, সেই জায়গায় ধরে জেরা করার জায়গাটা পেলে কোথায়? স্বাস্থ্য দপ্তরের সচিব শ্যামাপ্রসাদ দাস, কি ওর নামটা, আমাদের তৃণমূলের যে লিডার শুভেন্দু শেখর রায়, যেটা বলেছেন যে বিনোদ গোয়েলের মোবাইল চেক করা উচিত, কার নির্দেশে উনি এটা করেছেন। ইনফ্যাক্ট ভালো কথা বলেছেন, কিন্তু তার বিনিময়ে তার কি হলো? তাকে লালভাবে ডাকতে শুরু করলো। তাহলে তদন্ত যেখানে আটকাচ্ছে বা তদন্ত যে পর্যায়ে করে, সেটা কিছুই করেনি। আমরা তো বলুন না, নর্মালি যারা সন্দেহ হচ্ছে তাদের কি ধরেছে, তাদের কি জেরা হচ্ছে? হয়নি তো। কিন্তু আশেপাশে ধরছে, কে আর্জি করে টাকা তরজ করে, খুব ভালো, এটা খুব ভালো। যেসব এসব যারা দালাল, যারা হাসপাতালে টাকা দিয়ে বেড দিয়েছে, এটা ধরছে, সব ঠিক করছে। কিন্তু মূল যে উদ্দেশ্য আমি দেখতে পাচ্ছি না। সিবিআই থেকে সুপ্রিম কোর্ট ধান শিবের গাইছে, এবং এটা যদি চলতে থাকে তাহলে কিন্তু জুডিশিয়ালি এটা অশনি সংকেত, এবং ওয়েস্ট বেঙ্গল অশনি সংকেত। কারণ হচ্ছে এই ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়েছে। সেই ন্যাচারাল জাস্টিস রেস্টোর করার জন্য সরকারের যা যা পদক্ষেপ, পজিটিভ পদক্ষেপ, এবং সুপ্রিম কোর্টের যা যা পজিটিভ পদক্ষেপ, এবং সিবিআই যা যা পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। না হলে এই যে ক্ষোভ, এই ক্ষোভ হচ্ছে সুনামির মতো আয়োজনে পড়েছে সারা বিশ্বের কোণে কোণে। এটাকে কোনো মতেই রোকা যাবে না। আর একটা ব্যাপার যেটা বলছি, বারবার বলছি, যে আমাদের জুডিশিয়ালের কিন্তু যদি এটা চলতেই থাকে তাহলে জুডিশিয়ালের কোনো পূর্ণচিহ্ন তো থাকবেই, কিন্তু সারা বিশ্বের কাছে কিন্তু আমাদের মাথা নত হবে। আমি একটা বলে দিই, সেই সুন্দর রাষ্ট্র, আমি বলে দিই, সেই সুন্দর রাষ্ট্র গঠন হয় সেই সময় যদি তার জুডিশিয়ালি ডেভেলপ হয়। ইংল্যান্ড আমেরিকায় দেখুন কেন জুডিশিয়ালি ডেভেলপ, ওদের অলিখিত সংবিধান, যে কোনো মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি হয়। আমি যেমন বলে দিতে পারি, জর্জ ফ্লয়েডের মামলা, একটা নিগ্রোকে যে পুলিশ গলায় পা তুলে মেরেছিল, 3 মাসের মধ্যে নিষ্পত্তি হয়েছিল। বা মাইকেল জ্যাকসনের মামলা, আমেরিকার কথা বলি, 3 মাসের মধ্যে নিষ্পত্তি হয়েছিল। এরকমভাবে দ্রুত যদি নির্ভুল রায়দান করতে পারে তাহলে দেখা যাবে সেই দেশ ডেভেলপ করবে। জুডিশিয়ালে যদি পিছিয়ে থাকে ডেমোক্রেটিক সঙ্গে, যদি তাহলে তার নাম তো পারে আমাদের ডেমোক্রেটিক সঙ্গে, তাহলে কিন্তু অশনি সংকেত। এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার। না, আপনি বলতে চাইছেন স্বয়ং মানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রতিও মানুষের আস্থা ভরসা চলে যাচ্ছে। নর্মালি তো আমি মানে কি আগামী ভবিষ্যতে আমরা ধরে নিতে পারি যে ভারতবর্ষে একটা বিপ্লব হতে যাচ্ছে? হ্যাঁ, বিপ্লব ঠিক হবে না, আশা করি বিপ্লব হবে না। যদিও পানিশমেন্ট দেওয়ার অনেক জায়গায় রয়েছে, ইমপিচমেন্ট আসতে পারে, এই প্রশ্নটি বলে নেই। 1774 সালে, এটা আমি আপনাকে আমাদের যারা সোচ্চার দেখছেন তাদের দর্শনের উদ্দেশ্যে বলছি, 1774 সালে তখন এই হাইকোর্ট যেখানে দাঁড়িয়েছে, এটা সুপ্রিম কোর্ট ছিল, তখন স্যার এলিজিয়ানকে 1775 সালে মহারাজা নন্দকুমারকে ফাঁসি দিয়েছিল, ইংরেজরা দিয়েছিল, এবং সেই ফাঁসিটা পরবর্তীকালে জুডিশিয়াল রিভিউ হয়েছিল এবং বলা হয়েছিল যে এটা অবৈধ হবে। ঠিক ইংরেজরা যেরকমভাবে বিচার করেছিল, আমি দেখতে পাচ্ছি তার একটা প্রতিচ্ছবি এখন বর্তমান সেই অবস্থা। সেই অবস্থা কেন হবে? কেন আজকের দিনে কেন হবে? ইংরেজদের পিছনে পিছনে আমরা অনুকরণ করব, অথচ বিচার দেওয়ার সময় আমরা মান্ধাতা আমলে পড়ে থাকবো, কেন হবে? আমরা যখন একটা জজে যখন বিচার করেন, ফাইন করেন জেমসে, টাকা দিয়ে ফাইন করেন, ইন্ডিয়ান মুদ্রা টাকা তাদের ফাইন করেন না, ফাইন করেন জেমসে। তাহলে ইংল্যান্ডের আদব কায়দা নকল করবো, বিচার দেওয়ার সময় আমরা ইংল্যান্ডের ধারে কাছে যাবো না, আমরা সেই মান্ধাতা আমলে ফিরে থাকবো। এটা তো বিচারের হচ্ছে ল্যাসেস বলবো, এছাড়া কি বিচার কিভাবে হবে? বিচার হবে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, দণ্ডদাতার সঙ্গে দণ্ডিতা, মানে যে দণ্ডদাতা এবং যে দণ্ডিত তার সমানভাবে কাঁদবে, এবং এই রায়দান দ্রুত নিষ্পত্তি হবে। আবার আমি এই বলে শেষ করতে চাইছি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, প্রতিকারহীন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখন প্রতিকারহীন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, আজকের দিনে এটা বলতে বাধ্য হচ্ছি, এবং সবাই কাঁদছে, সবাই কাঁদছে। আমি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি দ্রুত শুনানির কথা বলেন। পশ্চিমবঙ্গে একটা বিল পাস হয়েছে
এই দ্রুত শুনানির জন্য, এবং যেখানে বলা হয়েছে 21 দিনের মধ্যে চার্জশিট ফ্রেম করতে হবে, 30 দিনের মধ্যে তাকে সাজা ঘোষণা করে দিতে হবে। আপনার কি মনে হয় না এই রকম একটা আইনে সুযোগ বহু প্রভাবশালী মানুষ আগামী দিনে নেবে এবং বহু গরিব এটা মানুষকে আমি এগিয়ে বলবো, এটা ফার্স্ট আইওয়াস এরকম আইনগুলো ওয়ার্ল্ডলেস আইন। কেন বলছি ওয়ার্ল্ডলেস আইন? মমতা ব্যানার্জি তার নিজেকে সস্তা রাজনীতি করার জন্য করছে। ন্যায় সংহিতা যেটা রিসেন্ট পাস, সেখানে সব কিছু বলা আছে, এবং আমাদের যা আছে এক্সিস্টিং ল তাতেও দ্রুত রায় দান দেওয়া যায় সবই। তাহলে এর আগে কি আমাদের ধনঞ্জয়ের ফাঁসি হয়নি? এর আগে রেপ কেসে কি ফাঁসি? ধনঞ্জয়ের মামলা তো 8 বছর 10 বছর। তালমারাটা কি এর আগে তো হতে তাহলে হয়, তাহলে ফাঁসি হয়, সব কিছু হয় এবং দ্রুত হয়। ফাঁসি তো গত পরশুদিনও একটা ঘোষণা হয়েছে। দ্রুত হয় এবং ন্যায় সংহিতাও সেই কথা বলা হচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্ট করবে কে? যে গভর্নমেন্ট পুলিশ থাকা সত্ত্বেও কার্যকর ভাঁ হচ্ছে, যে গভর্নমেন্ট থাকা সত্ত্বেও ডেড বডি পড়ে থাকছে ঘন্টা পর ঘন্টা, তারপরে এফআইআর না পুলিশ আমি না যেটা 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 সেটা বিতর্কিত নয়, না না যেটা এখন অন ক্যামেরা অন লাইভে দেখা যাচ্ছে, এটা আর লুকোনোর কোনো জায়গা নেই। জিয়া বলে এখন আমি তো অন ক্যামেরা, তাহলে আমরা চোখটা কেটে বাদ দিতে হবে, না তো অনেকে অন্ধ বলতে হবে। অন ক্যামেরা যা দেখছি তাহলে ডিনাই করবেন কী করে? তারপরে মৃত দেহ ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে এফআইআর হচ্ছে। তো সরকারের যদি মনে হতো যে আমি স্টেপ নেবো, তো স্টেপ নিতেই পারতেন। তো উনি এদিকে বলছে আমি নির্যাতিতার ফাঁসি চাই, ফাঁসির জন্য অর্ডার পাস করছে, তাহলে ডজন ডজন লয়ার দিচ্ছেন কেন সুপ্রিম কোর্টে? উনি তো খুনিদের বিরুদ্ধে দাঁড়াবে, কপিল সিব্বলকে দাঁড় করছেন। ওনাকে স্টেট বলতে হয় আমি খুনিদের পক্ষে নেই, আমি লয়ার দাঁড় করাবো, তাহলেই বুঝলাম যে তুমি যে আইনটা পাস করেছো আসামির পক্ষ হয়ে লয়ার অবশ্যই আসামির পক্ষেই লাগে। তার মানে স্টেটের পক্ষেই মানে তো আসামিরা রিলিফ পেয়ে যাচ্ছে। স্টেটকে স্টেট কেন? তাহলে আমরা আগে বলে দিই, তাহলে যদি স্টেটের পক্ষে আমি তাহলে যখন আপনার ওই সিঙ্গুরে যে মহিলাটা হলো সিপিএম এর বেলায় তারপর তখন তো স্টেট কিছু করে চুপ করছিল, খুনিদের পক্ষে গেছিল, জানি তো স্টেট চুপ করছিল। তাহলে এখানে স্টেট চুপ থাকে, এখানে তো স্টেটের বিরুদ্ধে অভিযোগ ছিল যে রাষ্ট্রীয়, এখানে দেখো স্টেটের বিরুদ্ধে, এখানে তো বলেনি যে সঞ্জয় রায় দোষী নয় বলে এরকম অভিযোগ। তো আমাদের তো একটাকে ধরবে কেন, একটাকে ধরবে একটাকে ছাড়বে কেন? সবাই জানে না আমরা তো সেটা বলছি। সিবিআই আমি তো সিবিআই প্রথম থেকে ল্যাচেস, আমি সেই কথা বলছি, সরকারের ল্যাচেস, সরকারের ল্যাচেস। আমার বক্তব্য বললো সিসিটিভি যেগুলো দেখুন অনেকদিন আগে পাপেট সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সিবিআই হচ্ছে জাস্ট অ্যাজ এ পাপেট। এই জিনিস চলতে থাকলে মানুষ অসহায় আস্থা হারাবে, জনগণ বিদ্রোহ করবে, আইনের উপর বিশ্বাস হারাবে। এখন জনগণ যা করছে, গালি দিচ্ছে, বিদ্রোহ প্রকাশ করছে, হাসছে, এটা তো এক ধরনের কি বলবো, এটা তো আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা। চন্দ্রজিৎকে চন্দ্র বোরা বলছে। হ্যাঁ চন্দ্র বোরা বলছে, এটা লজ্জা আমাদের। শুধু তাই না, অনেক কথা বলছে, শুধু তাই না, এটা আমাদের সারা বিশ্বের কাছে লজ্জা, সারা বিশ্বের কাছে লজ্জা। ধন্যবাদ।